জীবন থেকে পাওয়া প্রতিটি আঘাতেই এক একটি আশীর্বাদ। কিছু কিছু সময় যে জিনিস আপনাকে যত আঘাত করবে, সেখান থেকে আপনি জীবনের সর্বশ্রেষ্ঠ শিক্ষা নিয়ে নিজেকে মজবুত করে গড়ে তুলতে পারবেন। অনেকের মনে প্রশ্ন থাকে, আমি কি পেয়েছি? কিন্তু নিজেকে কখনো প্রশ্ন করেছেন, আমি কি দিয়েছি? আমি কিভাবে সময়ের সদ্ব্যবহার করেছি? কয়টি বিষয়ে জ্ঞান অর্জন করেছি? কি নিয়ে বেশি সময় মেতেছিলাম? জানি আমরা সেটা নিয়ে কেউ কখনোই ভাবি না। মানুষ যতবার হোঁচট খায়, ততবারই রবের নিকটবর্তী হয়। আনন্দে থাকার সময়টা মানুষ বলে অমুক কারণে ভালো আছি, আর কষ্টের সময় বলে উপরওয়ালা তো আমার কপালে কষ্টই লিখে রেখেছেন। অথচ বান্দা যখন আল্লাহকে ভুলে যায়, তখন আল্লাহ তাকে কোনো বিপদ দেয়, যা তাকে আল্লাহর কথা স্মরণ করিয়ে দেয়। যতক্ষণ না বান্দা আবার আল্লাহকে ভালোবাসে এবং আল্লাহ তাকে ভালোবাসেন, অতঃপর তিনি তার বান্দার সমস্ত কষ্ট দূর করে দেন। তাই আমাদেরকে যদি কেউ ভালোবেসে থাকেন, তাহলে সে হচ্ছে আমাদের রব। তাই যত বিপদেই পড়ি না কেন, নিশ্চয়ই আমার রব আমাকে সব বিপদ থেকে উদ্ধার করবেন। আমিন। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আমি লাকি, ঢাকা থেকে বলছি। লাকিস মিনি ওয়ার্ল্ডের পক্ষ থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। কাছে কিংবা দূরে, দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার আজকের ভিডিও দেখছেন কিংবা দেখছেন না, আশা করছি আল্লাহ পাকের অশেষ রহমতে আপনারা সবাই খুব ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের অশেষ রহমতে বেশ ভালোই আছি। চলে এলাম আজকে নতুন আরেকটি ভিডিওর সঙ্গে। আজকের ভিডিওটি একটু অন্যরকমভাবে সাজিয়েছি। সকালে উঠে প্রথমে নাস্তা তৈরি করে নিচ্ছি। এখন প্রায় ভোর 6:30 আর আমার সকাল হয়ে গেছে অনেক আগেই। খুব সকালবেলা ঘুম থেকে উঠে প্রথমে নামাজ পড়ে নিয়েছি। এরপর বেশ কিছু সময় বসেছিলাম, বলতে পারেন ওই যে একটা আলসেমি ভাব থাকে, সেটা কাটিয়ে নেওয়ার জন্য। এরপর গুটি গুটি করে চলে এলাম কিচেনে। আর আজকে সকালে পরোটা আর রুটি তৈরি করছি। আমি সাধারণত পরোটা খুব কম তৈরি করি, সেটা আপনারা যারা আমার রেগুলার ভিউয়ার্স তারা তো দেখেই থাকবেন। তো আজকে ভাবলাম কিছু পরোটা তৈরি করি আর কিছু রুটি তৈরি করে নিচ্ছি। আর সঙ্গে ভাজি করেছি, সেটা আপনাদের সঙ্গে শেয়ার করিনি। আর হচ্ছে ডিম পোস্ট করে নিচ্ছি। তো এই ছিল আমার আজকে সকালের নাস্তা। আর মাঝখানে একটু পরে চা তৈরি করে নেব। তবে চাটা কিন্তু আমি আপনাদের সঙ্গে খুব কমই শেয়ার করি। সত্যি কথা বলতে সব কাজ কখনোই আমি কিন্তু আপনাদের সঙ্গে শেয়ার করতে পারি না, কারণ এটা কারো পক্ষে পসিবলও না। আর আজকে আমি একটু ভিন্ন ধরনের একটা ভিডিও শেয়ার করছি। প্রতিদিন তো রান্নাবান্না নিয়ে আপনাদের সঙ্গে ভিডিও শেয়ার করি। এই দেখুন আমার বাসার প্রথম লুকস। আমি আমার বাসাটাকে কিভাবে প্রতিদিন ক্লিন করি আর পরিষ্কার রাখি। আর বাসা পরিষ্কার রাখার জন্য আজকে বেশ কয়েকটি টিপস আপনাদের সঙ্গে শেয়ার করছি। টিপস বললে ভুল হবে, আইডিয়াও বলতে পারেন। আমি জানি এই কাজগুলো আমার সব বোনেরাই সব সময় করে থাকে। কম বেশি আমরা সবাই ঘর গোছাতে ভীষণ পছন্দ করি। তো সকালে নাস্তার পর্ব শেষ করে চলে এলাম অন্যান্য কাজগুলো করে নেওয়ার জন্য। তাহলে চলুন আমি কিভাবে আমার বাসাটা সবসময় পরিষ্কার রাখি সেগুলো আপনাদের সঙ্গে একটু শেয়ার করি। বাসা পরিষ্কার করার জন্য আমাকে প্রতিদিন যে কাজগুলো করতে হয়, যদিও এগুলো কিন্তু আমি অফ ক্যামেরায় করি, আপনাদের সঙ্গে হয়তো মাঝে মাঝে একটু একটু শেয়ার করি, কারণ সব কিছু কিন্তু ক্যামেরা বন্দি করা পসিবল না। আর সেটা যদি আপনাদের সঙ্গে শেয়ার করি, একটা ভিডিও কিন্তু পূর্ণদৈর্ঘ্য বাংলা ছায়াছবির মতো 3 ঘন্টার হয়ে যাবে, যদিও কাজটা 24 ঘন্টার। তো যাই হোক, সকালবেলা উঠে এই যে আমার বেডসাইড টেবিলটা প্রথমে ক্লিন করে নিচ্ছি। একটা বাসা পরিষ্কার পরিচ্ছন্ন দেখানোর জন্য যেটা সব থেকে বেশি প্রয়োজন, সেটা হচ্ছে আপনার বেডরুম। আপনার বেডরুমটা কতটা সুন্দর বা কতটা গোছানো, তার উপর ভিত্তি করে যে আপনি কতটা পরিষ্কার পরিচ্ছন্ন বা গোছানো মনের মানুষ। তো একটা মানুষকে গোছানো রাখতে হলে বা একটা পরিবারকে গোছানো রাখতে হলে আমার মনে হয় বেডরুম থেকেই শুরু করা উচিত। তো আমি চেষ্টা করি সবসময় আমার বেডরুমটা একটু পরিপাটি রাখতে। তারপরে এটা বলবো না যে কখনো এলোমেলো হয় না। এই যে দেখুন কত ময়লা পড়ে গেছে, একদম ধুলাবালুতে জমে শেষ। এটা কিন্তু 2 দিন 1 দিন পর পরই আমি ক্লিন করি, তারপরও এই অবস্থা হয়ে যায়। আমার বাসায় কিন্তু প্রচণ্ড ধুলাবালু আসে, কারণ আমার বাসাটা একদম রোড সাইডে। আমার বাসার 2 পাশে একদম মেইন রাস্তা, তো বুঝতেই পারছেন কতটা পরিমাণ ধুলাবালু জমে। তো এই যে এখন আমি বেডরুমের প্রথমে ড্রেসিং টেবিলটা ক্লিন করে নিচ্ছি। আর আমার বেডটা কিন্তু এখনো আমি পরিষ্কার করিনি, সেটা করব সব শেষে। কারণ বেডরুমে যত ফার্নিচার রয়েছে সেগুলো আগে একটু পরিষ্কার করে নিই, কারণ এর মধ্যে অনেক বেশি ধুলাবালু জমে আছে। আর এগুলো যখন পরিষ্কার করব, তখন কিন্তু সেগুলো সব আবার বেডে গিয়ে পড়বে। তো যে কারণে এগুলো আগে ক্লিন করে তারপরে আমি যাব আমার বেডশিট চেঞ্জ করার জন্য। আমার মনে হয় প্রতিটা মেয়ের সকাল শুরু হয় ড্রেসিং টেবিলের সামনে থেকে। সেটা হতে পারে 5 মিনিট
অথবা 1 ঘন্টার জন্য। কারণ আমরা মেয়েরা ড্রেসিং টেবিলে একবার না একবার আসবোই সকালবেলা ঘুম থেকে উঠে। তো সেটা যদি পরিষ্কার না থাকে তাহলে কি করে হয় বলুন তো? বাসা সবসময় সাজিয়ে গুছিয়ে রাখার জন্য আপনার ড্রেসিং টেবিলটা সবসময় সাজানো রাখতেই হবে। আসলে এটা আমার মতামত। হতে পারে আপনার বাসায় ছোট বেবি আছে। তারপরেও যথাসম্ভব চেষ্টা করবেন আপনি এমনভাবে গুছিয়ে রাখার জন্য যেন সেটা আপনার বাচ্চার নাগালের বাইরে থাকে। এরপর রয়েছে আমাদের বাসার যত ফুলদানি রয়েছে। ফুল বা যেকোনো টবই বলেন না কেন সেটা কিন্তু আমরা বাসার সৌন্দর্য বর্ধনের জন্যই ব্যবহার করে থাকি বা আমার বাসায় রেখে থাকি। আর সেটাই যদি অধিক পরিমাণে ধুলাবালু আর নোংরা জমে থাকে তাহলে এটা রেখে লাভ কি বলেন তো? আমি মনে করি তাহলে আরো বেশি নোংরা জমে যায়। তো এক এক করে আমি আমার বেডরুমের সবকিছু কিন্তু পরিষ্কার করে নিয়েছি। সবশেষে আমি বেডশিটটা চেঞ্জ করে ফেলেছি। এখন আমার বেডরুমটা একদম ক্লিন করা। তবে এটাও সত্যি এরকম যে কিছুক্ষণ পরে থাকবে তা কিন্তু নয়। আমার মনে হয় কম বেশি সবার বাসার বেডরুমটা একটু এলোমেলো হয়, বিশেষ করে বিছানাটা। তো এমনটা হয়তোবা এখন আছে, কিছুক্ষণ পরে এমনটা নাও থাকতে পারে। তারপরেও আমি চেষ্টা করি সবসময় আমার বেডরুমটা একটু পরিষ্কার রাখার জন্য। এরপর চলে এলাম কিচেন ক্যাবিনেটটা পরিষ্কার করার জন্য। এটা কিন্তু আমার কিচেনের ভেতরে নয়, বাহিরের একটা অংশে এই কিচেন ক্যাবিনেটটা রাখা রয়েছে। যেহেতু এটা সাজিয়ে রেখেছি, এর উপরে যদি অতিরিক্ত পরিমাণে ধুলাবালু জমে যায়, তাহলে এভাবে সাজিয়ে রাখার কোনো মানেই হয় না। তাই আমি কিন্তু প্রতিদিন চেষ্টা করি এই ক্যাবিনেটটা পরিষ্কার করে রাখার জন্য। আর আপনারা দেখেই বুঝতে পারছেন আমার এই ক্যাবিনেটটা কিন্তু একটু চা পাতা রঙের। তো যে কারণে একটু ধুলাবালু পড়লেই না অনেক বেশি দেখা যায়। তাই প্রতিদিন এটা একবার হলেও পরিষ্কার আমাকে করতেই হয়। তারপর এই যে সকালে পরিষ্কার করলাম, আবার বিকেল নাগাদ দেখবো ধুলাবালু জমে গেছে। তবে একটা কথা, আপনারা কিন্তু এই কাজগুলো চাইলে একটু রাতেও করে নিতে পারেন, যেগুলো আসলে রাতে করা যায়। ধরেন আমাদের অনেক ফার্নিচার রয়েছে যেগুলো আমরা আসলে সকালবেলা অত সময় দিয়ে পরিষ্কার করতে পারি না। তো তখন আমরা রাতের বেলায় এই কাজগুলো করে নিতে পারি। বিশেষ করে যাদের ছোট বেবি রয়েছেন তারা তো এই কাজগুলো রাতেই করতে পারেন। রাতে করে রাখলে কি হয়, আমাদের সময়টাও বাঁচে আর আমরা দিনের বেলায় আমাদের বাচ্চাকেও একটু সময় বেশি দিতে পারি। তো পরিষ্কার পরিচ্ছন্নতা হচ্ছে আসলে সম্পূর্ণ নিজের মধ্যে। আমি এমন অনেক মানুষকে দেখেছি যাদের বাসায় হয়তোবা জানি না তারা মাসে একবার ক্লিন করে কিনা। তো ভাবছেন হয়তোবা আমি এই কারণে আমি নিন্দা করছি। বিষয়টা আসলে তেমন না। কারণ হচ্ছে এটা অনেকের রুচির উপরে ভিত্তি করে। কেউ হয়তোবা এভাবে পরিষ্কার করতে পছন্দ করে না। তার কারণ হচ্ছে তাদের মেন্টালিটি একটু ভিন্ন। তারা ভাবে যে পরিষ্কার করে কি হবে? এখন তো পরিষ্কার করলাম, আবার বিকেলে একই অবস্থা হবে। তো আসলে এই চিন্তা যদি আপনার মাথায় থাকে, তাহলে আসলে আমার বলার কিছু নেই। কারণ ওই যে বললাম পরিষ্কারটা হচ্ছে আপনার নিজের মধ্যে, যে আপনি আপনার বাসাটাকে কত সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রাখতে চান। তো আমি মনে করি একটা বাসার সবথেকে বড় সৌন্দর্য হচ্ছে সেটা কতটুকু পরিষ্কার পরিচ্ছন্ন। আপনার বাসায় দামি কোনো ফার্নিচার আছে কিনা সেটা কিন্তু ম্যাটার করে না। আপনার ঘরটা কত বড় সেটাও ম্যাটার করে না। আপনার বাসাটা যত ছোটই হোক না কেন, আপনার বাসায় যাই আছে সেটা আপনি কিভাবে সাজিয়ে গুছিয়ে রেখেছেন বা কতটুকু পরিষ্কার করে রেখেছেন সেটার উপর ডিপেন্ড করে যে আপনার পরিষ্কার পরিচ্ছন্ন বা আপনার রুচি কেমন। এরপর হচ্ছে আমাদের সবার বাসায় কম বেশি ফ্রিজ কিন্তু আছেই, সেটা ছোট হোক কিংবা বড় হোক। এক কথায় সবাই চেষ্টা করে সাধ্যের মধ্যে সবটুকু দিয়ে ছোটখাটো একটা ফ্রিজ বাসায় রাখার জন্য। আর প্রচণ্ড এই গরমে সবাই তো সেটা অবশ্যই করে থাকে। তো আমরা অনেকেই দেখবো ফ্রিজের গায়ে কিন্তু অনেক ধরনের ময়লা ধুলাবালু তো লেগেই থাকে। আর তাছাড়া আমরা কিন্তু ফ্রিজটা অনেক বেশি ইউজ করে থাকি। আমার মনে হয় সারা দিনের মধ্যে ফ্রিজটা অনেকবার আমাদের ওপেন করা হয়। আর সেক্ষেত্রে কিন্তু অনেকবারই ময়লা এবং ধুলাবালু এটা কিন্তু জমেও যায়। আর আমাদের হাতের স্পর্শ লেগে ফ্রিজগুলো কিন্তু খুব দ্রুত নোংরা হয়ে যায়। তাই সকাল কিংবা দুপুর অথবা বিকেলে রাতে আপনি যখনই সময় পাবেন তখনই চেষ্টা করবেন আপনার ফ্রিজটা অন্তত হ্যান্ডেলের কাছে, যেখান দিয়ে আমরা হাত দিয়ে বারবার ওপেন করি, সেই জায়গাটা ভালো করে ক্লিন করে রাখার জন্য। প্রথমত এটা পরিষ্কার পরিচ্ছন্ন থাকছে, এছাড়া আপনার একটা হাইজিনিক বলেও একটা বিষয় থাকে। আর এছাড়া আপনার ফ্রিজটি যেন দীর্ঘদিন ভালো থাকে বা টেকসই থাকে সেটাও তো আপনাকে লক্ষ্য রাখতে হবে। যে জিনিসের যত্ন বেশি সেই জিনিস কিন্তু ততদিন বেশি টিকে থাকে। তো এরপর আমাদের বাসার যে ফুলদানিগুলো রয়েছে সেগুলো কিন্তু খুব দ্রুত ধুলাবালু জমে যায়। আমি জানি না আপনাদের বাসায় এরকম ধুলাবালু পড়ে কিনা, আমার বাসায় কিন্তু প্রচুর ধুলাবালু পড়ে। তো আমি কিন্তু এটা মাঝে মাঝে করে থাকি, আপনাদের সঙ্গে হয়তো মাঝে মাঝে শেয়ার করি। প্রায় প্রতি সপ্তাহেই আমি আমার বাসার সমস্ত ফুলগুলো একবার করে ক্লিন করি। জানি এটা অনেক কষ্টসাধ্য, আমার জন্য সত্যি মাঝে মাঝে এটা হয়ে ওঠে না, মানে এতটা কষ্ট হয়ে যায়। তারপরও আমার সর্বোচ্চ দিয়ে আমি চেষ্টা করি আমার বাসাটাকে সবসময় পরিষ্কার রাখার জন্য।
আর এই যে আমি এক এক করে আমার 2টা ফ্রিজ কিন্তু ক্লিন করে ফেলেছি। আমি যতটুকু পরিষ্কার করেছি সবকিছু কিন্তু আপনাদের সঙ্গে শেয়ার করিনি, তাহলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, আপনাদের দেখতে আর ভালো লাগবে না। আর ফ্রিজটা সাজানোর জন্য আমি একটা ফুল ব্যবহার করেছি। ব্ল্যাকের উপরে এই হোয়াইট কালার ফুলটা কিন্তু আমার কাছে ভীষণ ভালো লাগে, তাই আমি সবসময় এই ফুলটা দিয়ে সাজিয়ে রাখি। তো এরপর রয়েছে ওয়াশিং মেশিন, যেটা আমাদের দৈনন্দিন জীবনের অনেক অনেক বেশি উপকারী একটা জিনিস। তো এটাও আমি চেষ্টা করি সবসময় একটু পরিষ্কার রাখার জন্য। আর এটা যত বেশি পরিষ্কার পরিচ্ছন্ন রাখবো, এটা কিন্তু সার্ভিসটাও ততটাই ভালো দিবে। তো সব কিছু আমি চেষ্টা করছি একটু একটু করে আপনাদের সঙ্গে শেয়ার করার জন্য। তো এই জিনিসগুলো যদি আমাদের পরিষ্কার থাকে, তাহলে বোঝা যাবে যে আপনি কতটা পরিষ্কার বা আপনার বাসাটা কতটুকু আপনি পরিষ্কার রাখতে পছন্দ করেন। আপনার বাসার কিছু কিছু জায়গা দেখলেই একজন মানুষ এসে বুঝতে পারবে যে আপনি আসলে কতটুকু পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে পছন্দ করেন। এখন চলে এলাম আমার ডাইনিং টেবিলটা পরিষ্কার করার জন্য। আমার মনে হয় একটা বাসার সবথেকে বড় সৌন্দর্য হচ্ছে একটা ডাইনিং টেবিল বা খাওয়ার জায়গা। এটার উপরে নির্ভর করে কিন্তু ফুটে উঠবে আপনি কতটা পরিষ্কার থাকতে পছন্দ করেন। এক কথায় আপনার ডাইনিং টেবিলটা যদি সাজানো গোছানো থাকে, তাহলে সব দিক থেকে মনে হবে আপনার বাসাটা সম্পূর্ণরূপে সাজানো গোছানো এবং পরিপাটি। তাই তো সারাদিনে আর কিছু করতে পারি আর না পারি, আমার এই ডাইনিং টেবিলটা আমাকে 3বার কিন্তু পরিষ্কার করতেই হবে। প্রতিবেলা খাওয়ার পরেই আমি আমার ডাইনিং টেবিলটা সুন্দর করে ক্লিন করে রাখি। আমি কিন্তু এক এক করে আপনাদেরকে অনেক কিছু দেখিয়েছি। আপনার বাসার কোন কোন জায়গাগুলো পরিষ্কার থাকলে বোঝা যাবে যে আপনি কতটুকু পরিষ্কার এবং আপনার বাসাটাও সাজানো গোছানো থাকবে। এই জিনিসগুলো যদি আপনি একটু সাজিয়ে গুছিয়ে রাখেন, তাহলেই মনে হবে যে আপনার বাসাটা সত্যি একটু সাজানো গোছানো রয়েছে। তো আমি সেটা কিন্তু আর সিরিয়াল ভাই আপনাদেরকে বলে দেইনি, তা আপনারা দেখেই বুঝতে পারছেন। তো সবশেষে আমি কিন্তু চলে এসেছি কিচেনে। আর হ্যাঁ, আজকে কিন্তু আপনাদের সঙ্গে কোনো প্রকার রান্নাবাড়া শেয়ার করিনি। বুঝতেই পারছেন এই কাজগুলো করতে করতে আমার কিন্তু দিন শেষ। মাঝখানে কিন্তু আমি রান্না করে নিয়েছি, সেটা কিন্তু ক্যামেরা বন্দি করিনি। তারপর গোসল সেরে চলে এলাম কিচেনে, কিচেনটা পরিষ্কার করে নেওয়ার জন্য। হয়তোবা আপনাদের মনে প্রশ্ন জাগতে পারে, আপু গোসলের পরে কেন কিচেন পরিষ্কার করছো? আসলে কাজ তো কাজই। আমার যেটা করতে হবে সেটা আমি যে কোনো সময় করতে পারি, কারণ আমাকে এই কাজটা করতে হবে। আর কিচেন আমার কাছে এমন একটি জায়গা যেটা আমাকে পরিষ্কার না করলে মনে হচ্ছে যেন আমার রাতে ঘুমই হবে না। আর কিচেন পরিষ্কার থাকলে আপনার বাসা পুরোই পরিষ্কার। আমার কাছে আসলে এমনটা ফিল হয়। আপনাদের কেমন হয় সেটা আমি জানি না। তাই আমি সবসময় চেষ্টা করি আমার যত কষ্টই হোক, আমি যত অসুস্থই থাকি না কেন, আমার কিচেনটা মাস্ট বি পরিষ্কার থাকতেই হবে। আপনারা কিন্তু দেখবেন আমি মাঝে মাঝে আমার ভিডিওতে দেখাই যে আমি কখন কখন কিচেনটা পরিষ্কার করি। সকালে কিংবা দুপুরে অথবা রাতে আমি যখনই সুযোগ পাচ্ছি আমার কিচেনটা কিন্তু পরিষ্কার করে নিচ্ছি। আমি মনে করি একজন রুচিশীল মানুষ তার কিচেনটা সবসময় পরিষ্কার রাখবে, কারণ এখান থেকে আমাদের যত খাবার সব কিছুর ব্যবস্থা হয়ে থাকে। আর একজন গৃহিণী বলেন বা একটা মেয়ের বলেন, তার কিন্তু সারাদিনের বেশিরভাগ সময় এই কিচেনে কাটে। তাই তো আমি বলবো, আপনার বাসা পরিষ্কার পরিচ্ছন্ন এবং সাজানো গোছানো রাখতে চাইলে সর্বপ্রথম আপনি আপনার কিচেনটি পরিষ্কার করুন। আমি জানি না আমার আজকের এই টিপসগুলো আপনাদের কাছে কেমন লেগেছে। আমি আসলে কাজের মাধ্যমেই আপনাদেরকে টিপসগুলো দিয়েছি, এটা যে আপনার বাসাটি পরিষ্কার রাখতে চাইলে আপনাকে কি কি আগে পরিষ্কার করা উচিত। তো আমি ফার্স্ট প্রায়োরিটি হিসেবে আমি রাখবো আপনার বেডরুম এবং কিচেন। এই দুইটার গুরুত্ব তো সর্বপ্রথম দেবেন। এর মানে এটা নয় যে অন্যান্য কাজগুলো আপনি করবেন না। তো জানি না আমার আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে। তো ভিডিওর এই পর্যায়ে এসে আপনাদেরকে একটা রিকোয়েস্ট করে নিচ্ছি, যদি আমার কোনো কথা বা কাজ আপনাদের একটু ভালো লেগে থাকে, তাহলে প্লিজ আমার ভিডিওটির নিচে একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। আর হ্যাঁ, ভিডিওর কোন অংশটি ভালো লেগেছে সেটাও অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুল করবেন না। আপনি যদি আজকে প্রথম আমার চ্যানেলটি ভিজিট করে থাকেন, তাহলে আপনাকে বলছি, আমার কোনো কথা বা কাজ যদি আপনার কাছে একটু ভালো লেগে থাকে, তাহলে আপনি চাইলে আমার এই ছোট্ট পরিবারের একজন সদস্য হয়ে থেকে যেতে পারেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে। আরেকটি কথা আপনাদের সবাইকে উদ্দেশ্য করে বলতে চাই, আমি গত 3 দিন আগে একটি ভিডিও শেয়ার করেছিলাম, মানে সহজভাবে কিভাবে গোলা রুটি তৈরি করা যায়। তো একজন ভাইয়া না আপু আমি জানি না কমেন্ট করেছেন, আমি যে টিপসটা বা রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করেছি সেটা নাকি সম্পূর্ণ মিথ্যা। আসলে আমি জানি না তিনি হয়তোবা পারেন না, তাই বলে অন্য কি মিথ্যা কথা বলবেন বা বলবেন যে আমি যেটা দিয়েছি সেটা নাকি ক্যামেরা অফ করে তারপরে দিয়েছি। আমি কখনো আমার ভিডিওতে এমন কিছু আপনাদেরকে দেখাই না বা দেখাবো না যেটা আসলে আপনাদের কাজে আসবে না, বা আমি যেটা পারি না সেটা নিয়ে আমি মিথ্যা কারোর সামনে আসতেও পছন্দ করি না। তো ওই ভাইয়ের কমেন্টসটি পড়ে আমার কাছে ভীষণ খারাপ লেগেছে। তো ইনশাল্লাহ আমি পরবর্তীতে আবারও সেই ভিডিওটি আপনাদের সঙ্গে শেয়ার করব। তো আপনাদের কাছে শুধু একটাই রিকোয়েস্ট, এই ধরনের কমেন্টগুলো করবেন না, আপনি আগে বাসায় ট্রাই করেন।
আপনি পারেন না তাই বলে অন্য কেউ পারে না, এটা কিন্তু ভুল। আমি যে টিপসগুলো দিয়েছি সেই টিপসগুলো যদি ফলো করেন তাহলে অবশ্যই আপনিও ঠিক সেমভাবে সেই রুটিটি তৈরি করতে পারবেন। এখন বলে দিচ্ছি গত পর্বের ধাঁধার সঠিক উত্তর। গত পর্বের ধাঁধা ছিল, কোন খাবারের প্রথম আর শেষ অক্ষর মিলে একটা বাংলা সংখ্যা হয়? ধাঁধার সঠিক উত্তর ছিল খাবারটির নাম চানাচুর আর সংখ্যাটি হলো ৪। কিন্তু আপনার কেউই এর সঠিক উত্তর দিতে পারেননি, তাই আমি কারো নাম নিতে পারছি না। এখন বলে দিচ্ছি আজকের পর্বের ধাঁধা। আজকের ধাঁধা হচ্ছে, একটি খারাপ ঘড়ি বছরে কতবার সঠিক সময় দেখায়? আশা করছি আমার বুদ্ধিমান ভিউয়ার্সরা খুব দ্রুতই কমেন্ট বক্সে সঠিক উত্তরটি জানিয়ে দিবেন। দেখতে দেখতে আমি কিন্তু ভিডিওর একদম শেষ প্রান্তে চলে এসেছি। আজ এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে আগামী পর্বে নতুন কোনো ভিডিওর সঙ্গে। ততক্ষণ আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।